ওভারিয়ান ক্যান্সার এটাকে না অনেকেই বলে যে সাইলেন্ট কিলার মানে এটা কেন বলা হয়? সাইলেন্ট কিলার কেন বলছে? যখন এই লক্ষণগুলো আসে তখন জেনারেলি মানুষের সচেতনতা অতটা হয় না যে এটা হুম, নরমাল রোগের হুম, জন্যে হচ্ছে। হুম। অন্যান্য যেটা নরমাল সেই জন্যে হচ্ছে হুম। ওষুধপত্র খেতে থাকে। আর আমাদের এইটা প্রকাশ বাঙালিদের তো একটা স্বভাব আছে পেট ফাঁপলেই মনে করে একদম, যে গ্যাসের সমস্যা। মানে একদম। অন্য কিছু সমস্যাও যে হতে পারে সেটা আ অতটা ভাবতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, যেকোনো বয়সেই কিন্তু ওভারিয়ান ক্যান্সারটা প্রেজেন্ট করতে পারে। আমি খুব কম বয়সের বলতে গেলে ৯ বছরের দেখেছি একটা আচ্ছা, জার্ম সেল টিউমার আচ্ছা। এবং তারপরে হচ্ছে ১৮ দেখেছি, ২০ দেখেছি। আমরা শুনেছি যে যারা অবিবাহিত তাদের নাকি এই ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। এটা কি সত্যি? একদম। এটা অনেকটাই সত্যি। আপনি তো একটা কেস হিস্ট্রি আমাদের বললেন কিভাবে হুম, চিকিৎসাটা হলো। হুম। কিন্তু সবার চিকিৎসা কি ওই একই রকমভাবে হয় নাকি একেকটা পেশেন্টের জন্য চিকিৎসা আলাদা, আলাদা হতে পারে? ওভারিয়ান ক্যান্সার সার্জারিতে হচ্ছে একটা ওপেন সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি, রোবোটিক সার্জারি, মোস্টলি ওপেন সার্জারি করা হয়। অ্যাপ্রক্স 43 ডিগ্রি সেলসিয়াস এই হিটেড কন্ডিশনে একটা কেমোথেরাপি হচ্ছে পেটের মধ্যে সার্কুলেট করা হয় ১.৫ ঘন্টা ধরে। তাহলে এই যে ক্যান্সারটির কথা আমরা আলোচনা করছি, এটি কাদের মধ্যে হওয়ার চান্সেসটা বেশি থাকে? আজ আমরা জানার চেষ্টা করব ওভারিয়ান ক্যান্সার কি? কোন, কোন লক্ষণগুলো দেখলে আপনারা সতর্ক হবেন এবং চিকিৎসকের কাছে যাবেন এবং এই রোগের চিকিৎসা কি? আর এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা চলে এসেছি পিয়ারলেস হসপিটাল কলকাতায় এবং আমাদের সঙ্গে আছেন এই হাসপাতালের বিশিষ্ট গাইনি অনকোলজিস্ট ডক্টর অমিত মন্ডল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ওভারিয়ান ক্যান্সার। ১ম এই যেটা আমরা জানতে চাইবো যে এই ওভারিয়ান ক্যান্সার জিনিসটা কি? ওভারিয়ান ক্যান্সার আমরা জানি ক্যান্সার মানে হচ্ছে proliferation of a cell, ঠিক আছে? যখন আনকন্ট্রোলড ওয়েতে হয়। ওভারিয়ান ক্যান্সারে হচ্ছে ওভারির মধ্যে অনেক ধরনের সেলস থাকে যেগুলো হচ্ছে হরমোন সিক্রিট করে এবং কিছু, কিছু হরমোন সিক্রিট করে না, এপিথেলিয়াল সেলস। এই সেলসগুলো যখন আনকন্ট্রোলড proliferation হয় তখন এরা একটা টিউমার হিসেবে প্রেজেন্ট করে। তখনই আস্তে, আস্তে এরা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার এদেরকে বলা হয়ে থাকে। ওভারি মানে জিনিসটা যদি একটু আমাদের দর্শকদের বুঝিয়ে দেন। হ্যাঁ, ওভারি হচ্ছে একটা আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানের একটা পার্ট যেটা ইউটেরাসের জরায়ুর পাশে থাকে এবং যেটার সঙ্গে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব মানে হুম, যেটাকে আমরা টিউব বলি হুম, সেটা কানেক্টেড হুম, থাকে এবং এইটা জেনারেলি হচ্ছে মহিলাদের যে হরমোন লাগে, ঠিক আছে? হুম, দরকার হুম, পড়ে হুম, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এবং হুম। অন্যান্য হরমোন সেগুলো হচ্ছে সিক্রিট করে থাকে। এটা নরমাল ফাংশন এনার। আচ্ছা। তো ও এই যো ক্যান্সারটার কথা আমরা আলোচনা করছি, এটাকে না অনেকেই বলে যে সাইলেন্ট কিলার মানে এটা কেন বলা হয়? এটার কি কোনো লক্ষণ সেভাবে প্রকাশ পায় না? এবার সত্যি ঠিকই বলেছেন, এটা সাইলেন্ট কিলার কেন বলা হয়? ১ম এ সাইলেন্ট কিলার বলা হয় কারণ হচ্ছে যখন লক্ষণটা দেখা দেয়, সেই লক্ষণ কিন্তু নরমাল অন্যান্য রোগের সঙ্গে এটা একই ধরনের লক্ষণ থাকে। যেমন নরমাল কারোর গ্যাস হয়েছে, হুম, অম্বল হয়েছে সেরকম হুম, টাইপের হুম, বা বারবার ইউরিন পাচ্ছে হুম, সেরকম টাইপের। হুম, কিন্তু সাইলেন্ট কিলার কেন বলছে? যখন এই লক্ষণগুলো আসে তখন জেনারেলি মানুষের সচেতনতা অতটা হয় না যে এটা হুম, নরমাল রোগের হুম, জন্যে হচ্ছে। হুম, অন্যান্য যেটা নরমাল সেই জন্যে হচ্ছে হুম। ওষুধপত্র খেতে থাকে। আর আমাদের এইটা প্রকাশ বাঙালিদের তো একটা স্বভাব আছে পেট ফাঁপলেই মনে করে একদম, যে গ্যাসের সমস্যা। মানে একদম। অন্য কিছু সমস্যাও যে হতে পারে সেটা আ অতটা ভাবতে পারে না। হ্যাঁ। হ্যাঁ। তো ওষুধপত্র কিছু খেয়ে গেলেন, কিছুদিন ঠিক থাকলেন, হুম, আবার হতে থাকলো। এইভাবে যখন সময় পেরিয়ে যায় তখন এটা হচ্ছে একদম এন্ড স্টেজে যখন হচ্ছে পেটে জল জমে গেল অথবা টিউমারটা খুব বড় হয়ে গেল হুম, অথবা অন্যান্য ফুসফুসে হুম, ছড়িয়ে গেল, সেইখানে জল জমলো। তখন হচ্ছে সিম্পটম হতে শুরু করে। জল জমার জন্যে হুম। পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া। তখন হচ্ছে এদেরকে ডায়াগনোসিস করা হয় এবং এটা অনেকটা অ্যাডভান্স স্টেজে। তাই এদেরকে সাইলেন্ট কিলার বলা হয়। তার মানে আর্লি স্টেজ যখন হচ্ছে তখন কিন্তু কোনো সিম্পটম নাও হতে পারে অথবা নরমাল রোগের সঙ্গে এই সিম্পটমস গুলো একই দেখা দিতে পারে। তাই জেনারেলি এটা ইগনোরড করা হয়। আচ্ছা। মানে এটা প্রাথমিক স্তরে ধরাটা চাপ যেহেতু কোনো লক্ষণ সেভাবে একদম, প্রকাশ পায় না। একদম। আচ্ছা। তাহলে এই যে ক্যান্সারটির কথা আমরা আলোচনা করছি, এটি কাদের মধ্যে হওয়ার চান্সেসটা বেশি থাকে? মানে এবার কোন মহিলাদের মধ্যে হওয়ার চান্সেস একদম। বেশি থাকে? এইটা যদি আমি বলি যে বয়সের দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু যেকোনো বয়সেই হতে পারে। বেশ। খুব ছোট বাচ্চাদের
বলতে গেলে যে যাদের ইভেন মেনার্কি মানে হুম, মাসিক শুরু হয়নি তাদেরও কিন্তু হতে পারে। তাদের ক্ষেত্রে জার্ম সেল টিউমার। ইয়াং এজে ২০-৩০ বছরও জার্ম সেল টিউমার বলে একটা ভ্যারাইটি আছে যেটা খুব কম বয়সে হতে পারে। আচ্ছা, তার উপর বয়সে যদি বলি ৪০-৪৫ এদের কিন্তু বর্ডার লাইন ওভারিয়ান টিউমার টাইপের একটা হতে পারে। বেশ। যেটা ঠিক ম্যালিগন্যান্টও না কিন্তু বিনাইংও না। আচ্ছা, তার ঊর্ধ্বে যদি বলি ৫০ অ্যান্ড অ্যাভাব যেটা, সেখানে হচ্ছে জেনারেলি এপিথেলিয়াল সেল টিউমার যেটা খুব মারাত্মকভাবে প্রেজেন্ট করে জেনারেলি এই বয়সের মহিলাদের এবং সেটা খুব খারাপ ধরনের একটা রোগ, আচ্ছা, ওভারিয়ান ক্যান্সার। আচ্ছা, আচ্ছা। তো সেই জন্যে যদি বলা হয় যে কোন বয়স, তার মানে যেকোনো বয়সেই কিন্তু ওভারিয়ান ক্যান্সারটা প্রেজেন্ট করতে পারে। আপনি সবথেকে কম বয়সের মানে কোন পেশেন্ট দেখেছেন যে আমি খুব কম বয়সের বলতে গেলে ৯ বছরের দেখেছি একটা আচ্ছা, জার্ম সেল টিউমার আচ্ছা। এবং তারপরে হচ্ছে ১৮ দেখেছি, ২০ দেখেছি। ঠিক আছে? সবকটাই হচ্ছে জার্ম সেল টিউমার এবং ভালো। এক ধরনের খারাপ টিউমার দেখেছি ১৭ বছর বয়সের। হুম, ঠিক আছে? সেটাও ওয়ান টাইপ অফ জার্ম সেল টিউমার ছিল কিন্তু খুব খারাপ। যেটা ঠিক ৬ মাসের মধ্যেই হচ্ছে লাংসে ছড়িয়ে পড়ে মেয়েটির এবং তাকে আর বাঁচানো যায়নি। ঠিক আছে? আচ্ছা। তো সেই জন্যে হচ্ছে এমন নয় যে খুব কম বয়স বলে যে তাদের ক্যান্সার হতে পারে না সেটা নয়। অবশ্যই হতে পারে। মানে এদের যখন এই ধরনের ক্যান্সার ধরা পড়ে মানে কি ধরনের সিম্পটমস দেখা গিয়েছিল? হ্যাঁ, যেটা আমি বললাম হুম, যে ওভারিয়ান ক্যান্সার সাইলেন্ট কিলার হুম, যেটা হুম। জানা যায়। তার মানে কি সিম্পটমস ১ম এ দেখা যায়নি। যখন আচ্ছা। ওভারিটা বড় হয়েছে, টিউমারটা বড় হয়েছে, পেট ফাঁপতে শুরু করেছে, ফুলতে শুরু করেছে এবং হুম, ব্যথা হতে শুরু করেছে। জেনারেলি যদি বলি কোনো সিম্পটম নেই হুম, বলাটা ভুল হবে। সিম্পটম যেগুলো ইগনোর করে থাকি। যেমন হচ্ছে পেট ফেঁপে যাওয়া বা হজম হচ্ছে না, হুম। পেটটা ফুলে থাকছে খেলে। অথবা বারবার পেচ্ছাপ পাচ্ছে, আচ্ছা, করতে আচ্ছা, হচ্ছে। আচ্ছা, আচ্ছা। ইউরিনেশন এবং হঠাৎ পেটে ব্যথা কিন্তু সেটা নিজে থেকেই ঠিক হয়ে গেল বা ওষুধ খেলাম ঠিক হয়ে গেল। এই ব্যথার জন্যে বা এই সিম্পটমস গুলোর জন্য আমরা কোনো আল্ট্রাসাউন্ড বা কিছু করালাম না। তার মানে এটা হয়তো ছোট ছিল সেই হুম। সময়। এবার আরো কিছুদিন পরে ৬ মাস, ৮ মাস, ১ বছর পর এটা বড় আকারে আমাদের কাছে এলো। ঠিক আছে? এইভাবেই হচ্ছে সেই জন্যেই এদের সিম্পটমস গুলো ঠিক প্রপার থাকে না। কয়েকটা সিম্পটমসই যদি এরকম হয় তাহলে অবশ্যই একটু সতর্ক থাকা উচিত। আচ্ছা। মোটামুটি যেটা বুঝলাম যে ৬০ থেকে ৭০ যেকোনো বয়সেই একদম। এই ক্যান্সারটা হতে পারে। এটা তো গেল বয়সের কথা। আমরা শুনেছি যে যারা অবিবাহিত তাদের নাকি এই ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। এটা কি সত্যি? একদম। এটা অনেকটাই সত্যি। কারণ হচ্ছে যারা অবিবাহিত তার মানে হচ্ছে যদি বিবাহর পর যদি আ প্রেগন্যান্সি আসে হুম, অথবা যারা ম্যারিড কিন্তু প্রেগন্যান্ট নন হুম। তাদেরও কিন্তু এই ঝুঁকিটা বেশি থাকে আচ্ছা, ইনফার্টাইল উইমেনদের। আচ্ছা। এমন নয় যারা আনম্যারিড অনলি। এর কারণ হচ্ছে ওভিউলেশন। আমাদের বারবার হচ্ছে মহিলাদের হুম, ওভিউলেশন প্রত্যেক মাসে হতে হুম, থাকে। ওভিউলেশন এর জন্যে হচ্ছে ওভারির ক্ষয় হয় হুম, কিছু। হুম, সেটা একটা থিওরি। সেই ক্ষয় থেকেই হচ্ছে ওভারিয়ান ক্যান্সার ডেভেলপ হতে পারে। হুম, এবার যারা ম্যারিড এবং যাদের হচ্ছে বাচ্চা হুম, রয়েছে, প্রেগন্যান্সি হুম, এসেছিল, তার মানে কি ৯ মাস এট লিস্ট ওনাদের ওভিউলেশন বন্ধ হুম, এবং তারপরেও হয়তো হুম। ১ বছর। তার মানে অনেকদিন বন্ধ, তার মানে হচ্ছে ওভারিটা আমাদের একটা রেস্টিং পজিশন এ আসতে পারছে। বুঝতে তাদের পেরেছি। ক্ষেত্রে অনেকটাই হচ্ছে কম দেখা গেছে। মানে যেহেতু প্রেগন্যান্সি আসলে পরে ৯ টা মাসের একটা রেস্ট থাকে একদম ওভারির এবং যেটা পরবর্তীকালে ওভারিয়ান ক্যান্সার প্রিভেন্ট হতে করতে পারে। পারে। হ্যাঁ। আচ্ছা প্রিভেনশন এর কথা যখন বলছি তখন মানে এটার কি কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা আছে যার মাধ্যমে আমরা আগেভাগে ধরতে পারি এই রোগটা? এটাতে আসলে স্ক্রিনিং এর জন্যে অনেক চেষ্টা হয়েছিল, ট্রায়ালস হয়েছিল। হুম, কিন্তু দেখা গেছে যে স্ক্রিনিং করে কোনো লাভ হয়নি। কেন? স্ক্রিনিং কিভাবে করা হয়েছিল? আল্ট্রাসাউন্ড CA-125 হুম, দিয়ে। এবং সেটাতে দেখা গেছে যখন আমরা ৩ মাস বা ৬ মাস অন্তর এই হুম, স্ক্রিনিং গুলো আমরা রিপিট করছি হুম, হুম, CA-125 হুম, ভ্যালু বলুন অথবা আল্ট্রাসাউন্ড। হুম, তখন দেখা যাচ্ছে যে পেশেন্টের ক্যান্সারটা হয়েছে তাদের ঠিক মাঝখানে। তার মানে আমরা যখন ৬ মাস পর আল্ট্রাসাউন্ড করছি তখন দেখা যাচ্ছে যে একটা ক্যান্সার হয়ে আছে। তার মানে কি একটা মাঝখানেই হচ্ছে ক্যান্সারটা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু একে ডিটেক্ট করতে পারছি না। কারণ এর প্রপার কোনো কারণ নেই। যেটা সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে যেটা আমরা জানি হুম, হুম, একটা ভাইরাস দ্বারা হয় হুম, এবং সেই ভাইরাসটাকে আমরা ডিটেক্ট করতে পারি হুম, এবং সার্ভাইকাল ক্যান্সারে হচ্ছে এই ভাইরাসটা শরীরে এলে এটা যদি থেকে যায় ১০ থেকে ১৫ বছর তবেই ক্যান্সার হতে পারে। তার মানে হুম, আমাদের হাতে সময় থাকছে। কিন্তু ওভারিয়ান ইয়েস। ক্যান্সারের ক্ষেত্রে হুম, কোনো ভাইরাস তো নেই হুম, এবং হচ্ছে যে
জিনিসগুলো কেন হয় সেই কারণগুলোও খুব কম। হুম, একটা জেনেটিক হতে পারে এবং নন জেনেটিক মানে স্পোরাডিক হুম, যেকোনো কারণেই হুম, যে কারোরই হতে পারে। তাই এটা ধরা খুবই মুশকিল। হ্যাঁ, অবশ্যই যাদের হাই রিস্ক আছে মানে ফ্যামিলিতে ক্যান্সার হয়েছে এরকম ব্রেস্ট ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সার অথবা আরো কিছু ক্যান্সার যেমন লিন সিনড্রোমে দেখা হুম, যায় এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা কিছু। তাদের ক্ষেত্রে অবশ্যই জেনেটিক টেস্টিং এর ব্যবস্থা রয়েছে। তারা করতে পারেন ব্লাড থেকে জেনেটিক টেস্টিং খুব সহজ। যদি সেই জেনেটিক টেস্টিং তাদের পজিটিভ থাকে, তাহলে আমরা বলি যে প্রোফাইল্যাকটিক্যালি হুম, মানে হওয়ার আগেই আমরা তাদের কিছু চিকিৎসা হুম, করে দিতে পারি। হুম, যেমন ওভারিগুলো ঠিক একটা সময় ৪০ বছর অথবা ৪৫ বছরের মধ্যে আমরা তাদের ওভারি এবং টিউবটা বাদ দিয়ে দিতে পারি এবং ব্রেস্টের ক্ষেত্রেও এদের ব্রেস্ট ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে। তার মানে আমরা ব্রেস্টটাকেও বাদ দিতে পারি অথবা ব্রেস্টের স্ক্রিনিং করে ম্যামোগ্রাফি, এমআরআই করে আমরা দেখতে পারি। তো কয়েকটা পপুলেশনে যারা হাই রিস্ক জেনেটিক্যালি ইনভলভড তাদেরই অনলি আমরা স্ক্রিনিং করতে পারবো। কিন্তু জেনারেল পপুলেশনের কোনো স্ক্রিনিং টেস্ট অথবা স্ক্রিনিং কিন্তু হয় না। আচ্ছা। আচ্ছা, এই ধরনের ক্যান্সার হওয়ার পেছনে মানে লাইফস্টাইল কি কোনোভাবে দায়ী? যদি লাইফস্টাইল বলি অবশ্যই খাদ্যাভ্যাস যেটা আমাদের, ঠিক আছে? হুম, যে ধরনের আমরা খাবার খাচ্ছি বেশি ফ্যাটি হুম, ফুড অর জাঙ্ক ফুড হুম, হুম, এগুলো অবশ্যই একটা হুম, অ্যান্টিঅক্সিডেন্ট কম হয়ে যায় বলে শরীরে অবশ্যই এগুলো আমাদের একটা এফেক্ট পড়ে। হুম। দ্বিতীয়ত স্মোকিং। স্মোকিং যারা করেন মহিলারা তাদের মধ্যে এক ধরনের মিউসিনাস টিউমার বলে। সেই টিউমারটার প্রবণতা কিন্তু বেশি দেখা যায়। এবং এবং ফিজিক্যাল এক্সারসাইজ যদি ওবেসিটি বা কিছু থাকে সেন্ট্রাল ওবেসিটি হুম, এগুলো খাদ্যাভ্যাসের হুম, জন্যে অথবা এক্সারসাইজের জন্যে। হুম। এগুলো থাকলেও কিন্তু এর একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে ইনডিরেক্টলি, নট ডিরেক্টলি। আচ্ছা। এবার চলে আসি যে ধরুন এই ক্যান্সারটি যদি কারো হয় আপনারা সেটিকে কিভাবে কনফার্ম করেন? মানে ডায়াগনোস কিভাবে করেন আপনারা? একদম। এবার জেনারেলি পেশেন্টরা কিভাবে আসে? জেনারেলি আসে যে এরকম একটা টিউমার হয়েছে, তখন আমাদের কাছে প্রেজেন্ট করে। অথবা খুব ব্যথা হয়েছে হঠাৎ করে, তখন কিছু পেশেন্ট চলে আসেন। অথবা ইউরিনের ফ্রিকোয়েন্সি কিন্তু ইউরিনের ইনফেকশন নেই। এবার যখনই ১ম এ আসে অবশ্যই ডাক্তারবাবুরা যারা দেখেন বা আমরা যারা দেখি তারা ১ম এ এক্সামিন করি, ক্লিনিক্যাল এক্সামিনেশন। যে পেশেন্টটার কোথাও কোনো নোড বা কিছু আছে কিনা গলায় অথবা তারপরে পেটে দেখা হয় পেটটা কতটা ফুলে আছে, কোনো টিউমার হাতে পাচ্ছি কিনা। ক্লিনিক্যাল এক্সামিনেশন এর পর একটা আল্ট্রাসাউন্ড অবশ্যই করাতে হবে। সেই আচ্ছা। আল্ট্রাসাউন্ডে একটা বেসিক আইডিয়া পাওয়া যায়, হ্যাঁ, একটা টিউমার রয়েছে কিন্তু সেই টিউমারটা ম্যালিগন্যান্ট হতে পারে। যদি সেই আল্ট্রাসাউন্ডে বোঝা যায় যে এটা ম্যালিগন্যান্ট হতে পারে, অবশ্যই আমাদের সিটি স্ক্যান করতে হয়। সিটি স্ক্যান বুকেরও করতে হয় এবং পেটের পুরো পেটটার করতে হয়। কেন? কারণ কোথায় ছড়িয়েছে। বাইরে থেকে দেখা যাচ্ছে যে কোথাও ছড়ায়নি। কিন্তু সিটি স্ক্যানে বোঝা যেতে পারে যে ছোট, হুম, ছোট কোথায় ছড়িয়েছে, হুম, লাংসে ছড়িয়েছে, লিভারে ছড়িয়েছে না স্প্লিনে কোথায় ছড়িয়েছে সেটা দেখার জন্যে। আর কিছু টিউমার মার্কার্স আছে। CA-125 বলুন, CA-19.9, CA আরো কিছু আছে জার্ম সেল টিউমারে সেইগুলো করাতে হয়। এবং কেন করাতে হয়? যে কোনটা বেশি আছে তাহলে সেই ধরনের টিউমার হবে এবং টিউমারটার প্রপার ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর ফলো আপে ওই টিউমার মার্কারটা যদি আবার পরবর্তীকালে বাড়তে থাকে তার মানে জিনিসটা আবার ফিরে আসছে। এইজন্য এইগুলো করানো। আচ্ছা। এই এই মানে এই ধরনের রোগ নির্ধারণের ক্ষেত্রে বায়োপসির কি রোল আছে? হ্যাঁ, মনে রাখবেন যে ওভারিয়ান ক্যান্সার যদি ক্লিনিক্যালি মানে দেখে অথবা সিটি স্ক্যানে খুব আর্লি স্টেজ হয়, যেখানে কিমোথেরাপি আগে দেওয়ার দরকার পড়ছে না, ১ম এ সার্জারি করতে হচ্ছে, তখন বায়োপসির কোনো রোল নেই। আচ্ছা। একমাত্র বায়োপসির রোল যদি আমরা এটা অ্যাডভান্সড বুঝি যে না, এই সময় অপারেশন করা যাবে না, হুম, আমরা কেমো দিয়ে জিনিসটাকে ছোট করে অপারেশন করতে পারি। সেই সময় বায়োপসি করে কি ধরনের টিস্যু সেই অনুযায়ী কেমোথেরাপি নির্ধারণ করা হয়। তাই বায়োপসি করতে হয় সেই সময়। এছাড়া কিন্তু কোনোদিনও ওভারিয়ান ক্যান্সারে অপারেশনের আগে বায়োপসি করা অথবা এফএনএসি যেটাকে ছুঁচ হুম, হুম, ফোটানো হয়, হুম, হুম। এটা একদমই উচিত নয়। কেন উচিত নয়? যদি কোনো আর্লি স্টেজ ডিজিজ থাকে স্টেজ 1 এ, সেটা যদি ছুঁচ ফুটিয়ে দিই তাহলে সেটা স্টেজ 1C হয়ে যাবে। আচ্ছা, মানে কিছু স্টেজিংটা আপগ্রেড আ হয়ে যায়। এবং কিছু ওভারিয়ান ক্যান্সারে স্টেজ 1 এ কিন্তু অপারেশনের পর কেমো নাও লাগতে পারে। কিন্তু যেই 1C হয়ে গেল তখন আমাদের কেমো লাগবেই। তো সেই জন্যেই অবশ্যই ওভারিয়ান ক্যান্সার হলে পরে
প্রপার গাইনি অঙ্কোলজিস্ট বা অঙ্কোলজিস্টের কাছেই দেখানো, যাতে প্রপার ট্রিটমেন্টটা ইনিশিয়ালি শুরু করা যায়। আচ্ছা। আপনি বলছেন প্রপার ট্রিটমেন্টটা যাতে ইনিশিয়ালি শুরু করা যায় তার জন্য একজন গাইনি অনকোলজিস্ট বা অনকোলজিস্টের কাছে যেতে। কিন্তু সবার পক্ষে তো সেই সুবিধাটা হয় না। এক প্রচুর মফস্বলের লোক থাকেন, গ্রামগঞ্জে লোক থাকেন এবং তারা মানে একেক সময় একেকজন চিকিৎসকের কাছে পৌঁছন এবং যখন আপনাদের কাছে এসে পৌঁছন তখন অনেকটা দেরি হয়ে যায়। তো আমি সেই সমস্ত মানুষদের জন্য আমি এই প্রশ্নটা করছি যে ধরুন আমি যদি জানতে পারি যে আমার ওভারিয়ান ক্যান্সার হয়েছে, হুম। সেই মুহূর্তে আমার কি করা উচিত? কোন হাসপাতালে বা কোন সেটআপে আমাকে ছোটা উচিত? যদি কারোর ওভারিয়ান ক্যান্সার মনে হচ্ছে যে ধরা পড়েছে, হুম, তাহলে অবশ্যই হচ্ছে অঙ্কোলজি সেটআপ, হুম, যেখানে হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় প্রপারলি। আচ্ছা, যেমন হচ্ছে যেখানে রেডিওথেরাপি আছে, কেমোথেরাপি আছে এবং অঙ্কোলজিস্ট আছেন, মানে গাইনি অঙ্কোলজিস্ট আছেন। সেইখানে অবশ্যই যাওয়া উচিত, যাতে মানে একটা ১ম এ টিম আছে একটা যেখানে। টিম ওয়ার্ক, হুম, যেটা মানে হচ্ছে অঙ্কোলজি হুম, টিম হুম, পুরোটাই যেখানে আছে, এবং হচ্ছে এর সঙ্গে পেট সিটি দরকার পড়লে সিটি স্ক্যান, এবং অঙ্কোপ্যাথোলজিস্ট। হুম, অবশ্যই এখানে কিন্তু প্যাথোলজিস্টের রোল অনেক বড়। আচ্ছা। কারণ নরমাল প্যাথোলজিস্ট যারা রিপোর্ট করেন নরমাল হুম, ক্ষেত্রে, হুম, যেগুলো ক্যান্সার নয়, এবং যারা অঙ্কোপ্যাথোলজিস্ট মানে হচ্ছে অঙ্কোলজির রিপোর্ট হুম, করেন, হুম, তাদের মধ্যে ডিফারেন্স আছে অবশ্যই, হুম, এবং তাদের রিপোর্টিং অন্য ধরনের হয়, খুব হুম, ভালো হুম, হয়। হুম। এবং আরেকটা ক্ষেত্রে ভুলে যেটা গেলে চলবে চিকিৎসার না, ক্ষেত্রে সুবিধা। চিকিৎসার ক্ষেত্রে হুম, অবশ্যই হুম, লাগবে। হুম, কারণ ওই বায়োপসির উপর ভিত্তি করেই নেক্সট ট্রিটমেন্টটা হুম, আমাদের করতে হয়। হুম, এবং আরেকজন যাদেরকে আমরা জেনারেলি হচ্ছে পেশেন্টরাও জানেন না এবং সবাই জানেন হুম, না, তারা হচ্ছে অঙ্কো অ্যানেস্থেসিয়া। অঙ্কো আচ্ছা। অ্যানেস্থেসিয়ার পার্টটা অনেকখানি। কারণ একটা ওভারিয়ান ক্যান্সার যখন অপারেশন হয়, তার এট লিস্ট ৮ থেকে ১০ ঘন্টা ওটি লাগে, এবং কিছু, কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে ১৪ ঘন্টাও হতে পারে। এবং এই বড় অপারেশন হওয়ার পর পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে তখনই, যখন ওনাকে অঙ্কো অ্যানেস্থেটিস্ট হচ্ছে অ্যানেস্থেসিয়া দেবেন। পেন ম্যানেজমেন্ট খুব সুন্দর হয় সেই জন্যে। তাই হচ্ছে যদি কারোর কখনো ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে, হুম, তাহলে হচ্ছে অবশ্যই একটা অঙ্কোলজি সেটআপ, অঙ্কোলজি হসপিটালে যান। কিছু গভর্নমেন্ট হসপিটালও আছে, প্রাইভেট হসপিটালও আছে। অবশ্যই সেখানে যান, এবং ট্রিটমেন্টটা যেখানে দ্রুত শুরু হচ্ছে। এমন নয় যে হচ্ছে টেস্টের পর টেস্ট এবং ট্রিটমেন্টটা শুরু হচ্ছে না। হুম। সেইটা করলে আরো মুশকিল। যাতে যখনই ডিটেক্ট হবে তার উইদিন 2 উইকস এর মধ্যে যদি আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি, দ্যাট ইস বেটার অ্যাকর্ডিং টু প্রোটোকল। সেটা যে সেটআপই হোক, সরকারি যে হোক বা সেটা বেসরকারি হোক। বেসরকারি হোক মানে অবশ্যই। আপনাকে এমন একটা জায়গায় ছুটতে হবে যেখানে সবগুলো ফ্যাসিলিটি আছে। ফেসিলিটিস আছে। মানে আপনি হয়তো একজনের কাছে গেলেন সেখানে হয়তো তিনি একটু সিটি স্ক্যান করে নিলেন। আবার হ্যাঁ, আরেক জায়গায় গেলেন সেখানে বায়োপসি করলেন। মানে বিভিন্ন একদম, জায়গায় ঘুরে, একদম। ঘুরে বিভিন্ন করতে গেলে জায়গায় সময়টা নষ্ট হয়। সময়টা নষ্ট হবে। আচ্ছা, আ আমাদের দেশে ক্যান্সারের যে অ্যাওয়ারনেস টা তো অনেক কম। তো আমি আ আ এমন একজনের কথা শুনতে চাইছি যারা বা এমন একটা ফ্যামিলির কথা শুনতে চাইছি যারা ভীষণ অ্যাওয়ার্ড, যারা আপনার কাছে দ্রুত এসছিলেন এবং তার রোগটাও দ্রুত নির্ধারণ করা হয়েছে এবং তার চিকিৎসাটাও সাকসেসফুল হয়েছে। তো এরকম কি কোনো ঘটনা আপনার কাছে আছে যে একজন ফ্যামিলি ভীষণ অ্যাওয়ার যারা বুঝতে পেরেছিলেন যে কোথায় যাওয়া উচিত, কিভাবে কি করা উচিত? অবশ্যই। হুম, আ এরকম তো অনেক পেশেন্টই আছেন। হুম, আমার কাছে অনেক হুম, হিস্ট্রি বা হুম, অনেক হুম। গল্পই রয়েছে। আ যদি আমি বলি একজনের কথা, তাহলে তার এজ মোটামুটি হচ্ছে 43 র মতন। খুব ওকে। একটা কিন্তু এজ ছিল হুম, না। এবং তার হঠাৎ করে পেটে খুব ব্যথা হয়। হুম, আল্ট্রাসাউন্ড করানো হয়, সেটা বাইরে, হুম, এটা নরমাল। হুম, হুম। সেখানে দেখা যায় যে দুদিকের ওভারিতেই টিউমার রয়েছে। আচ্ছা। কিন্তু বয়সটা কম। হুম, তার মানে হচ্ছে এবং বাচ্চা যথারীতি একটা রয়েছে। হুম, তো 43 এজে ১ম এ আমার কাছে এসে পৌঁছান উনি। এসে পরে আমি ওনাকে ১ম কথা হচ্ছে সাহস দিই। হুম, কারণ সবাই ভেঙে পড়েন। হুম, হুম, যে আমার একটা ক্যান্সার হতে চলেছে। এবার আমার লাইফে কিছু নেই, এবং হুম, ছোট একটা হুম, বাচ্চা হুম, আছে, হুম, একটা মেয়ে হুম। আছে। তো উনাকে সাহস দেওয়ার পর আমরা আস্তে, আস্তে বলি এইভাবে কিভাবে আমরা ট্রিটমেন্টটা শুরু করব, এবং আপনাকে কিভাবে ট্রিটমেন্টটা নিয়ে যেতে হবে। ঠিক আছে? এবং ফলো আপ এ থাকতে হবে, সেইটাই আগে আমি বোঝাই ওনাকে। এবং উনি পুরোটা বোঝেন হুম, ব্যাপারটা, এবং উনার আস্তে, আস্তে ইনভেস্টিগেট করানো হয়, সিটি স্ক্যান করানো হয়, টিউমার মার্কার্স করানো হয়, ওনাকে অ্যানেসথেসিয়া ফিটনেস হুম, করানো হুম, হয়। তারপরে উনার সার্জারি হয়। যেহেতু উনার টিউমারটা ক্যান্সার হবে এটা তো বোঝা হুম, সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড দ্বারা সম্ভব নয়। সেইজন্য একটা স্পেশাল ধরনের
বায়োপসি হয়, যেটা আমরা অপারেশনের মধ্যেই করি কিছু আচ্ছা, ক্ষেত্রে, মানে যেটাকে অপারেশন বলা হয় চলাকালীন। চলাকালীন, যেটাকে আচ্ছা, বলা হয় ফ্রোজেন সেকশন। আচ্ছা। ফ্রোজেন বায়োপসি হচ্ছে আমরা ওনার ক্ষেত্রে করা হয় যে সঙ্গে সঙ্গে দুটো টিউমারকে হুম, ইনট্যাক্ট ভাবে, যেটা আমি বললাম যে কেউ ফুটিয়ে দেয়নি আগে বা ইয়ে হয়নি, পুরো ইনট্যাক্ট ভাবে বার করে ফ্রোজেন সেকশনে আমরা পাঠিয়ে দিই। সেখানে বলে যে না, এটা ক্যান্সার আছে, ঠিক আছে। সেই ক্যান্সারটা আমরা যা যা অপারেশন করার, ক্যান্সার হলে পরে আর কি কি করতে হয়, শুধু হিস্টেরেক্টমি মানে ইউটেরাস বাদ দিয়ে দিলাম, দুটো ওভারি বাদ দিয়ে দিলাম, এটা একটা ক্যান্সারের অপারেশন হলো, এটা একদমই না। এই ক্যান্সারটা মাইক্রোস্কোপিক্যালি বা চোখে যেটা দেখা যাচ্ছে খুব ছোট্ট, যেটা সিটি স্ক্যানেও হুম, ধরা পড়েনি, হুম, সেইখানে খুঁজতে হয় আমাদের যে এইখানে এইখানে প্রবণতা আছে যে ছড়ানো, যেমন লিভারের উপরে ডায়াফ্রামের কাছে কিছু জায়গা এবং লিম্ফ নোডসে, সব কিছু করার পর যেখানে যেখানে ছড়ানোর সম্ভাবনা সেইগুলোকে আমরা দেখে বাদ দিয়ে তারপরে হচ্ছে এইগুলোকে বায়োপসিতে পাঠানো হয়। ওটিটা কমপ্লিট হলো। হওয়ার পর জেনারেলি ওনার রিপোর্ট এসছে ২ সপ্তাহ পর, জেনারেলি সব রিপোর্ট আসে। আসার পর ওনার কেমোথেরাপি অবশ্যই লেগেছে। কিন্তু উনি যেটা বললাম যে আমি ১ম এই যেহেতু কাউন্সেলিং করে হুম, হুম, রেখেছিলাম, এইভাবে এগোতে হবে। উনি অলরেডি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলেন যে কেমোথেরাপি নিতে হতে পারে। তারপরে কেমোথেরাপি নিয়েছেন। কেমোথেরাপি 6 সাইকেলস চলেছে। তারপরে উনি রেগুলার ফলো আপে আছেন। এখন প্রায় ওনার ৩.৫ বছর হয়ে গেল। এখনো কিন্তু কোনো রেকারেন্স আসেনি। কিন্তু উনি রিগোরাসলি আমার কাছে ফলো আপ করে যান। এখনো বলেননি যে ফলো আপটা মাস্ট করতেই হবে। ঠিক আছে? যদি এর মধ্যে কখনো কোনো ফিরে আসে হুম। রোগটা আবার, তার আবার চিকিৎসা আছে অবশ্যই, এবং উনি ভালো থাকবেন। আপনি তো একটা কেস হিস্ট্রি আমাদের বললেন কিভাবে হুম, চিকিৎসাটা হলো। হুম। কিন্তু সবার চিকিৎসা কি ওই একই রকমভাবে হয়? নাকি একেকটা পেশেন্টের জন্য চিকিৎসা আলাদা, আলাদা হতে পারে? না, এবার সার্জিক্যাল টেকনিকস যদি আমি বলি যে অ্যাডভান্সমেন্ট ইন ওভারিয়ান ক্যান্সার সার্জারি। ওভারিয়ান ক্যান্সার সার্জারিতে হচ্ছে একটা ওপেন সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি, রোবোটিক সার্জারি, মোস্টলি ওপেন সার্জারি করা হয়। এবং যেটা বললাম এক্সটেনসিভ সার্জারি অনেকটা এটা সময় লাগে। সার্জিক্যাল পার্ট আপনি এটা বলছেন। সার্জিক্যাল হুম, পার্ট হলো, এবং সার্জিক্যাল পার্টের মধ্যেই হচ্ছে এক ধরনের আ ডেভেলপমেন্ট যদি বলি, অ্যাডভান্সমেন্ট, হুম। সেটা হচ্ছে হাইপেক মানে হিটেড ইন্ট্রাপেরিটোনিয়াল কেমোথেরাপি। মানে এই বিষয়টা যদি এই একটু হ্যাঁ, এটা হচ্ছে কিছু, কিছু ক্ষেত্রে আমাদের দেওয়া হয়। পেরিটোনিয়াল ওভারিয়ান ক্যান্সার কেমো পেয়ে তারপরে হচ্ছে আমরা অপারেশন করছি। ৩ টে সাইকেল বা ৪ টে সাইকেল। তখন দেখা গেছে যদি হাইপেক এই চিকিৎসাটা আমরা দিই, এটার মানে হচ্ছে যখন অপারেশন পুরো হয়ে যাবে এবং অপারেশনের চলাকালীন মানে সব ডিজিজ আমরা রিমুভ করতে পারলাম, তখন একটা মেশিন আছে। সেইটার মাধ্যমে অ্যাপ্রক্স 43 ডিগ্রি সেলসিয়াস এই হিটেড কন্ডিশনে একটা কেমোথেরাপি হচ্ছে পেটের মধ্যে সার্কুলেট করা হয় ১.৫ ঘন্টা ধরে। আচ্ছা। এতে সুবিধাটা কি হয়? এতে হচ্ছে যে মাইক্রোস্কোপিক যে ডিজিজগুলো আমাদের পেটের মধ্যে রয়েছে, হুম, পেটের দিক হুম, হুম। থেকে, সেই কেমোথেরাপিটা পেনিট্রেট করতে পারে। যেটা হচ্ছে ব্লাডে দিলে পরে এই পেনিট্রেশনটা অতটা থাকে না। এবং এটার দিলে পরে সারভাইভাল মানে আ সেই পেশেন্টটি হচ্ছে কতদিন ভালো থাকবে সেটা অনেকটাই কিন্তু অনেক মাসে এটা বেড়ে যায়। প্রায় ১-১.৫ বছরের উপর হচ্ছে এটা বেনিফিট দেখা গেছে যখন এটা করা হবে এবং করা হবে না এর মধ্যে। আরো যদি অ্যাডভান্সমেন্ট বলি, তাহলে হচ্ছে কিছু ক্ষেত্রে, যেই ক্ষেত্রে হচ্ছে অপারেশন করা যাচ্ছে না, প্যালিয়েটিভ হয়ে গেছে শেষের দিকে, বারবার পেটে জল জমছে। কেমোথেরাপি ৩-৪ টে সাইকেল নেওয়া হচ্ছে কিন্তু তাতেও কাজ হচ্ছে না। হুম। তখন হচ্ছে পাইপ্যাক বলে একটা জিনিস হয় যে প্রেসারাইজড ইন্ট্রাপেরিটোনিয়াল কেমোথেরাপি। এটা জাস্ট ল্যাপারোস্কোপির মতন একটা একটা কেমোথেরাপি এরোজল হিসাবে হচ্ছে পেটের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেটা আস্তে, আস্তে হচ্ছে সেটিংস ৩-৪ টে সেটিংস এর পরই বোঝা যায় যে এটা আস্তে, আস্তে ডিজিজটা অনেক ক্ষেত্রে কিন্তু কম হতে পারে। তো তাই হচ্ছে এগুলো হচ্ছে সার্জিক্যাল ভ্যারাইটিস। অনেক ধরনের মানে সার্জিক্যাল প্রসিডিওর। প্রত্যেকটাই এখানে কলকাতাতে হয় এবং রয়েছে। প্রত্যেকটাই ফ্যাসিলিটি। আর যদি বলি কেমোথেরাপি, কেমোথেরাপি অবশ্যই অ্যাডভান্সমেন্ট এসছে। কিছু, কিছু ইমিউনোথেরাপি এসছে, টার্গেটেড থেরাপি এসছে। তো এইগুলো নিলে পরে দেখা গেছে যে পেশেন্টের সারভাইভাল অনেকটাই অপারেশনের পর বেড়েছে, যেখানে ইন্ডিকেটেড। এমন নয় যে সব ক্ষেত্রেই ইমিউনোথেরাপি প্রযোজ্য হবে অথবা সব ক্ষেত্রেই কেমোথেরাপি দিতে হবে। আচ্ছা, হুম, আপনি বলছিলেন যে সার্জারি করে ওভারিটা বাদ দিয়ে দেওয়া হয় এবং এটা যেকোনো বয়সে হতে পারে। তাহলে যারা মা হননি বা মানে অল্প বয়সী মেয়েদের কথা বলছি আমি। তো তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তারা তো পরবর্তীকালে আর মা হতে পারবে না। তাদের জন্য কি কোনো ব্যবস্থা বা কোনো রকম উপায় কি আছে? একদম। এবার আ যারা মা হতে চাইছেন এবং যাদের বাচ্চা এখনো নেই, হুম,
তাদের ক্যান্সার ধরা পড়লো। হুম, এবার আমাদের ডিটেক্ট করতে হয় যে কী ধরনের ক্যান্সার হুম, প্রথমে। হুম, কিছু কিছু ক্যান্সার খুব ভালো ভ্যারাইটিস, হুম, যেগুলোতে আমরা বলি যে হ্যাঁ, এটাতে হচ্ছে আমরা একদিকের ওভারি হুম, রেখে দিতে পারি। ঠিক আছে? হয়তো একদিকের ওভারিতে হয়েছে, আরেক দিকের ওভারিতে হয়নি হুম, এবং জরায়ুতেও হয়নি। তো হুম, জরায়ু এবং আরেক দিকের ওভারি রেখে দিতে পারি হুম, হুম, পরবর্তীকালে। কিন্তু বাদবাকি আর যা, যা করতে হবে অপারেশনের সময় সেইটা করা হলো। তারপরে ওনারা মা হয়ে গেলেন এবং তারপরে ফলো আপে থাকলেন। হুম, দরকার পড়লে আরেক দিকের ওভারি আর ইউটেরাসটা পরবর্তীকালে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে। এবং কিছু ক্ষেত্রে যেগুলো খুব অ্যাগ্রেসিভ টাইপের টিউমার, খুব অ্যাগ্রেসিভ, যেগুলোতে আমরা ওভারি রাখতেই পারবো না। আচ্ছা। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ওনাদেরকে বলি যে ওভারি না রাখলেও আমরা ওভাম প্রিজার্ভেশন করতে পারি। যেটা কিছু টাইম লাগে, ১ মাস হোক বা ১.৫ মাস হোক। হুম, সেটা ওভামটা গুড কোয়ালিটি ওভাম আমরা রেখে দিলাম, হুম, অপারেশন করে দিলাম। হুম, আইদার ইউটেরাস যদি রাখা যায় ইউটেরাস রাখবো। তাহলে ওনার ইউটেরাসেই হচ্ছে পরবর্তীকালে আমরা ফার্টিলাইজেশন করিয়ে সেই এমব্রায়োটা ওইখানে ট্রান্সপ্ল্যান্ট করলাম আইভিএফ এর মাধ্যমে। এবং যদি ইউটেরাসও না রাখি, তাহলে হচ্ছে আমরা সারোগেসির জন্যে ওনাদেরকে কাউন্সেলিং করি যে অন্য কারো গর্ভধারণ। বুঝতে ঠিক পেরেছি। আছে? তো এইভাবে মানে কিন্তু তিনি মানে বায়োলজিক্যাল মাদারই। বায়োলজিক্যাল মাদারই হবেন। হুম, ঠিক আছে? হুম। তো সেই জন্যে হচ্ছে এখন অবশ্যই প্রসিডিওর যেহেতু এত অ্যাডভান্স টেকনিকস চলে এসছে, তো সবকিছুই আমরা করতে পারি এক্ষেত্রে। অর্থাৎ মানে এটা সম্ভব। মানে যদি অবশ্যই মানে সম্ভব। আচ্ছা। মানে এমন নয় যে আপনি আর মাই হতে পারবেন না। না, আপনার নিজের ডিম্বাণু আপনি সংরক্ষিত রাখবেন এবং অবশ্যই। পরবর্তীকালে আপনি চাইলে মা একদম, হতে পারেন। একদম। আচ্ছা, আরো একটা জিনিস আমি জানতে চাইবো আপনার কাছে। আমাদের ভারতীয় কেন সমস্ত পৃথিবীর সমস্ত মহিলারাই কন্ট্রাসেপ্টিভ পিলস নিয়ে থাকেন। হুম, এক্ষেত্রে ২ ধরনের পিলস নিয়ে থাকেন। এক ধরনের পিলস যেটা খুব ইজিলি অ্যাভেইলেবল হুম, আ এবং ওই 24-48 নামে পাওয়া যায়। এটা হুম, একটা আছে এমার্জেন্সি। এটা ইদানিংকালে দেখি যে মানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে। হুম, এটা একটা। আরেকটা হচ্ছে রেগুলার পিলস, যেটা হুম, ডাক্তারের পরামর্শ অনুসারেই মহিলারা নিয়ে থাকেন। হুম। তো এই ২ ধরনের পিলের ব্যবহারের ফলে কখনো কি ওভারিয়ান ক্যান্সার হতে পারে? হ্যাঁ, এবার যদি আমরা দেখি যে ২ ধরনের বলতে গেলে যেটা হচ্ছে আমরা প্রত্যেক মাসে, মাসে যে হুম, পিলস গুলো ইউজ করা হয় আ মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলারাইজেশন এর জন্যে অথবা হুম, বাচ্চা যাতে না হুম, আসে হুম, সেই জন্যে, যদি এটা লং টার্ম ইউজ হুম, করা হয়, বলা হয়েছে যে ১০ থেকে ১৫ বছর হুম। মোস্টলি। তখন কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর ওভারিয়ান ক্যান্সারে থাকতেই পারে। ঠিক আছে? আচ্ছা। ইভেন ব্রেস্ট ক্যান্সারেরও থাকতে পারে। যেহেতু ওভারি আর ব্রেস্ট ক্যান্সার খুব একইভাবেই হয় দুটো। তো সেই জন্যেই হচ্ছে আ যখন ইন্ডিকেটেড, অবশ্যই এমন নয় যে হরমোন, তার মানে কি আমি হরমোনাল পিলস খেতে পারবো না? অবশ্যই খেতে পারবেন। কিন্তু এমন না হয় যাতে আনকন্ট্রোলড বা আনরেগুলারাইজড। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু সেটা চালিয়ে যান। কতদিন চালাতে হবে বা রিস্ক ফ্যাক্টর কিছু থাকলে সেগুলো কিভাবে অ্যাসেস করতে হবে, যাতে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে রেখে হচ্ছে পিলসগুলো কিন্তু খাওয়া উচিত। সেটা যে পিলসই হোক যে না কেন। পিলসই হোক, অবশ্যই। এইবার যেটা সবারই প্রশ্ন থাকবে যে এই ধরনের ক্যান্সার যদি আমার হয় এবং আমি যদি চিকিৎসা হয়, তারপরে আমি আর কতদিন বেঁচে থাকতে পারবো বা আবার এটা কবে ফিরে আসতে পারে? এবার যদি বলি ওভারিয়ান ক্যান্সারের কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি আছে, যেটা বলছিলাম। কম বয়সে একটা জার্ম সেল টিউমার হয়, হুম, তারপরে বর্ডার লাইন টিউমার হয়, তারপরে হুম, এপিথেলিয়াল। সবার কিন্তু প্রগনোসিস আলাদা ধরনের। জার্ম সেল টিউমার খুব ভালো ধরনের, যেহেতু কেমো রেসপন্সিভ এবং হুম, হুম, কম বয়সে হয় হুম, এবং তারা আফটার সার্জারি অ্যান্ড কেমোথেরাপি তারা কিন্তু মাও হতে পারে হুম, এবং অনেক দিন হুম, পর্যন্ত এদের হুম, রেকারেন্স ফ্রি ডিজিজ থাকতে পারে। হুম, কিন্তু যেগুলো এপিথেলিয়াল টিউমার খুব বয়সকালে হচ্ছে, অবশ্যই তাদের প্রগনোসিসটা খুব ভালো হয় না। জেনারেলি বলা হয়, ওভারঅল যদি বলি আমি, ওভারিয়ান ক্যান্সারের সারভাইভাল স্টেজ 1 এ অ্যাবাউট 90 to 95% হয়। স্টেজ 2 তে যদি বলি, তাহলে এটা চলে আসে 60% এর মতন। স্টেজ 3 তে চলে আসে অ্যাবাউট 40 to 45। স্টেজ 4 যে হয় 25 to 30। তাই যত স্টেজ এগোতে থাকবে প্রগনোসিস মানে সারভাইভাল হচ্ছে কমতে থাকবে এবং প্রগনোসিস খারাপ সেটা হতে সব থাকবে। ক্যান্সারের ক্ষেত্রেই। সব ক্ষেত্রেই। তো এইটাও হচ্ছে সেই ধরনের। কিন্তু মনে রাখতে হবে ওভারিয়ান ক্যান্সার মানেই যে আমার খারাপ ধরনের ওভারিয়ান ক্যান্সারটা হয়েছে সেটা নয়। তাই অবশ্যই হচ্ছে প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার গাইনি অনকোলজিস্ট এর কাছে গেলে পরে
ওনাদের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন না এই টিউমারটা হয়েছে ঠিক আছে, কিন্তু এই টিউমারটা ট্রিটমেন্ট হওয়ার পর কিন্তু আপনি অনেক দিন, অনেক বছর হচ্ছে আপনি ভালো থাকতে পারবেন রিকারেন্স ছাড়াই। তো সেই জন্য অবশ্যই আর্লি ডিটেকশন হলে পরে খুব ভালো, কিন্তু হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু অ্যাডভান্স অবস্থায় ডিটেক্ট হলেও কিন্তু ট্রিটমেন্ট করান, অবশ্যই ভালো থাকবেন। এবার যেটা আমি জানতে চাইবো যে এই ধরনের চিকিৎসা মানে ক্যান্সারের চিকিৎসা অনেকেই ভাবেন যে আহ, কলকাতায় বোধহয় খুব একটা ভালো হয় না। যদি আমি মানে অন্যত্র যদি আমি যাই তাহলে সেখানে হয়তো চিকিৎসা আরো ভালো হবে। মানে এরকম কি কোনো বিষয় আছে? ব্যাপারটা হচ্ছে যে প্রোটোকল, অঙ্কোলজির হচ্ছে একটা প্রোটোকল ফলো করা হয় অঙ্কোলজি হসপিটালসগুলোতে, এবং সেই প্রোটোকল কিন্তু সব ক্ষেত্রেই একই। যদি বলি সার্জারির ক্ষেত্রে সেটা একই, কি করতে হবে, কি সার্জারি, ওভারি হলে পরে কি করতে হবে, ইউট্রাসের ক্যান্সার হলে পরে কি কি অপারেশন করতে হবে, কি বাদ দিতে হবে, পুরোটাই হচ্ছে একদম হুম, নির্দিষ্টভাবে করা হয়। এবং যদি কেমোথেরাপি বলি হুম, তাহলে হচ্ছে ওভারিয়ান কোন টাইপের হুম, ক্যান্সারের হুম, জন্য কি কেমোথেরাপি বা হুম, ইমিউনোথেরাপি বা হুম, টার্গেটেড হুম, থেরাপি, হুম, এগুলো কিন্তু অলরেডি নির্ধারণ করা হুম, হয়েছে। হুম, এবার সেই জন্য এখন কলকাতায় যে হাসপাতালে এদের চিকিৎসা করা হয় এবং আমাদের হাসপাতালেও যেটা চিকিৎসা হুম, করা হয়, হুম, সব ফ্যাসিলিটিসই হচ্ছে রয়েছে কলকাতায়। এর জন্যে কিন্তু বাইরে গিয়ে দেখানোর কোনো প্রয়োজন আমি মনে করি না। এক নাম্বার হচ্ছে বাইরে গিয়ে দেখানোর পর যে ফলো আপটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই পিছিয়ে পড়েন। যে আবার ফলো আপে আমাকে যেতে হবে, এক্স্যাক্টলি। সেইটা। কিন্তু ফলো আপ না করিয়ে সেটা তো আর থাকতে পারে না। কারণ হচ্ছে ফলো আপ না করালে জিনিসটা কখন ফিরে আসবে কেউ কেউ জানে না। জানে না। তাই হচ্ছে অবশ্যই আমার যদি মত বলেন, অবশ্যই বাড়ির কাছে যে হাসপাতাল যেখানে সব ফ্যাসিলিটিস আছে সেইখানেই করান। কারণ হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আপনার লজিস্টিক সাপোর্টস হচ্ছে রয়েছে। আপনি বাড়িটা পুরো দেখতে পারবেন নিজের। এই ট্রিটমেন্ট তো এমন নয় যে ১-২ দিনে শেষ হয়ে হুম, যাবে। হুম, এটা হুম, কিছুদিন চলবেই। হুম, হুম। এবং এই লং টার্ম ট্রিটমেন্টের জন্য এবং ফলো আপ যাতে করতে পারেন। তাই এখন যে অঙ্কোলজি হসপিটালসগুলো রয়েছে, অঙ্কো সেন্টার্স, ট্রিটমেন্ট প্রোটোকল কিন্তু সব জায়গায় সেম। তাই অন্য জায়গায় যাওয়ার কিন্তু বিন্দুমাত্র আর দরকার পড়ছে না এখন। আসলে এই প্রশ্নটা আমরা মোটামুটি সবাইকেই করি। কারণ আমরা দেখেছি যে বহু মানুষ আছেন যারা একটা সময় তো লোকজনের কথা শুনে চলে যান। তারপরে ট্রিটমেন্টটা ইনকমপ্লিট রেখে আবার তারা ফিরে একদম, আসেন। আবার তারা একদম, কলকাতা বা আশেপাশের একদম, কোনো একটা হাসপাতালে আবার চিকিৎসা শুরু করেন এবং তাতে দেখা যায় যে চিকিৎসার যে আউটকাম যেটা হওয়া উচিত ছিল সেটা হয় না। একদম। তো অ্যাওয়ারনেস ছড়ানো আমাদের কাজ। আমরা চেষ্টা করব মানে মানুষজনকে এটা বোঝানোর যে আপনার যদি ক্যান্সার হয় তাহলে আপনি কোথায় যাবেন। যেটা আপনি খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন। আচ্ছা, ছোট, ছোট কিছু প্রশ্ন আছে যেগুলো আমি আপনাকে জিজ্ঞাসা করব। আ সেটা হচ্ছে যে ওভারিয়ান ক্যান্সার কি কোনোভাবে প্রিভেন্টেবল? যেমন আমরা দেখেছি আ বেশ কিছু গাইনোকোলজিক্যাল ক্যান্সার আছে, বিভিন্ন ভ্যাকসিন আছে। হুম। এরকম কি কিছু আছে? না, ওভারিয়ান ক্যান্সার কখনো প্রিভেন্ট করা যাবে না। হুম, ওকে। মানে এটা প্রিভেন্টেবল প্রিভেন্টেবল নয় একদমই নয়। নয়। আচ্ছা। আচ্ছা, এটা কি মানে অলওয়েজ হেরিডিটারি? না, একদমই না, যেটা বললাম কিছু স্পোরাডিক, কিছু হচ্ছে হেরিডিটারি। ওকে। ঠিক আছে? এবার হেরিডিটারির মধ্যে কার হবে সেটা হুম, বলাটা খুব মুশকিল। হুম। কিন্তু ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে কারো ওভারিয়ান ক্যান্সার অথবা ব্রেস্ট ক্যান্সারে, তাদের হচ্ছে প্রবণতা বেশি থাকে হওয়ার। 3rd কোয়েশ্চেনটা অলরেডি আপনি বলে দিয়েছেন, তবুও আমি জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে ৪০ না হলে ওভারিয়ান ক্যান্সার হয় না। না, কথাটা একদমই ভুল। কারণ কম বয়সেও কিন্তু ওভারিয়ান ক্যান্সার হতে পারে। আচ্ছা। আর এই ক্যান্সারের কোনো লক্ষণই প্রকাশ পায় না। একদম। তাই একে সাইলেন্ট কিলারই বলা হয়। আচ্ছা। তার মানে এটা ঠিক। একদম। একদম ঠিক। তো আমাদের এই অনুষ্ঠানটি ধরুন স্যার বিভিন্ন জায়গা থেকে দেখছেন মানুষজন ভারত, বাংলাদেশ, মায়ানমার বিভিন্ন জায়গা থেকে দেখছেন এবং এদের মধ্যে বহু মহিলাই আছেন হয়তো রোজ হয়তো একটা করে গ্যাসের ওষুধ খাচ্ছেন, ভাবছেন হয়তো গ্যাসেরই সমস্যা। বা অনেকে আছেন যাদের সদ্য ধরা পড়েছে ওভারিয়ান ক্যান্সার। তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আ যে বললাম যে সিম্পটমস গুলো, যেগুলো সিম্পটমস হয়ই না কিন্তু নরমাল, যেটা গ্যাসের মতন একটা ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, অম্বল হচ্ছে, খেলে পেট ফেঁপে যাচ্ছে বা বারবার ইউরিনেশন হচ্ছে। যদি এরকম হতেই থাকে হুম, এবং ওষুধে সারছে না, হুম, অবশ্যই আমি বলব ডাক্তারবাবুর কাছে যান।
এবং একটা আল্ট্রাসাউন্ড অবশ্যই করান, যে ইনিশিয়ালি কিছু আছে কিনা পেটে সেটা দেখার জন্যে। যদি ডিটেক্ট হয় তাহলে অবশ্যই অনকোলজিস্ট, গাইনি অনকোলজিস্টের কাছে যান এবং প্রপার ট্রিটমেন্টটা যাতে তাড়াতাড়ি শুরু করতে পারেন সেইটা করান। তাই কোনো সিম্পটমস এরকমভাবে রয়েই যাচ্ছে সেটাকে কিন্তু ফেলে রাখবেন না। ঠিক আছে? এবং যেটা বলা হয় যে এই ধরনের সিম্পটম বছরে ৩ বারের বেশি যদি হয়, তার আচ্ছা। মানে হচ্ছে অবশ্যই এটাকে গুরুত্বপূর্ণ এবং একে আপনাকে ইভ্যালুয়েট করা উচিত এবং আপনাকে দেখাতে হবে কাউকে। মানে দিনের ঠিক পর আছে? দিন গ্যাসের ওষুধ খেয়ে জিনিসটাকে আর পুষে জিনিসটাকে আর রাখবেন না। পুষে রাখবেন না। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। ওভারিয়ান ক্যান্সার নিয়ে যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, ডেসক্রিপশন বক্সে আমি একটি নাম্বার দিয়ে রাখলাম। আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আমি ডাক্তারবাবু এবং এই হাসপাতালেরও একটি নাম্বার আমি দিয়ে রাখলাম। যদি আপনাদের কখনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আর আপনাদের আমরা রিকোয়েস্ট করব, হতে পারে এই ভিডিওটি আপনার প্রয়োজন নেই কিন্তু অনেকের হয়তো এই ভিডিওটার দরকার আছে। তাই আমি বলব ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন যাতে লোকের কাছে পৌঁছায় এবং আমরা যে চেষ্টাটা এতদিন ধরে করে আসছি অর্থাৎ অ্যাওয়ারনেসটা তৈরি করা এবং অ্যাওয়ারনেসটা ছড়ানোর তাতে যেন আমরা সফল হতে পারি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে।